প্রিয় ছাত্রছাত্রীরা, আমার অনলাইন ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী এই মহামারীর সময় এটা হচ্ছে অ্যালকিন নিয়ে আমার তৃতীয় ক্লাস, এবং সেখানে আমি আজকে বোঝাবো অ্যান্টি মার্কভ-নিকোভ রুল, যা খারাসের পারক্সাইড ফলাফল নামেও পরিচিত। সেটার মেকানিজমটুকু আমরা শিখব। মার্কভ-নিকোভ রুল কিন্তু ছিল ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কিন্তু অ্যান্টি মার্কভ-নিকোভ রুল হবে গিয়ে ফ্রি রেডিক্যাল মেকানিজম, অর্থাৎ মুক্তমূলক সৃষ্টির মাধ্যমে বিক্রিয়াটি হবে। সেটাই আজকে আমরা বুঝবো আমাদের ক্লাসের বিষয়বস্তু। এখানে যদি আমরা খেয়াল করি, দেখা যাচ্ছে বা জুম করতে পারো, এই হচ্ছে গিয়ে অ্যান্টি মার্কভ-নিকোভ রুল। শুধুমাত্র এই কন্ডিশনটুকুর কারণে, যাকে বলে RRR মানে জৈব পারক্সাইড। এই জৈব পারক্সাইড যদি না থাকতো তাহলে ছিল এটা মার্কভ-নিকোভ রুল। সেটা আমরা গত ক্লাসে বলেছি, তার মেকানিজমটুকু আমি বুঝিয়েছি। সেই ক্ষেত্রে যদি এটা না থাকতো তখন এটা ছিল মেজর প্রোডাক্ট আর এটা ছিল মাইনর প্রোডাক্ট। আর যেহেতু জৈব পারক্সাইড উপস্থিত আছে এবং এই অ্যালকিনটাও অপ্রতিসম, আক্রমণকারী বিকারকটাও অপ্রতিসম। যাই হোক, যা বলছিলাম, অ্যালকিনটাও অপ্রতিসম, আক্রমণকারী বিকারকও অপ্রতিসম, অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, কিন্তু কন্ডিশন হচ্ছে জৈব পারক্সাইড। তখন বিপরীত মার্কভ-নিকোভ নিয়মটা হয়ে যাবে। তখন এই প্রোডাকশনটা হবে 99%, এই প্রোডাকশনটা হবে 1%, অর্থাৎ এটা হবে মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। আমরা দেখতে পাচ্ছি যে বিকারকের হাইড্রোজেন পরমাণু মার্কভ-নিকোভ রুলে তেলামাথায় তেল দেওয়া বলছিলাম, সেই কার্বন পরমাণু যুক্ত হয়েছিল, সেটা ছিল 90%। কিন্তু এখন এই হাইড্রোজেন পরমাণুটা এই কার্বনে দেখাচ্ছে বা ব্রোমিনকে এই কার্বনে দেখাচ্ছে, এবং এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আমরা চলে যাই বিক্রিয়ার স্টেপগুলোতে। ফ্রি রেডিক্যাল মেকানিজম। তাহলে ফ্রি রেডিক্যাল জিনিসটা কি? কোন সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু দুটি যখন তার শেয়ারকৃত ইলেকট্রন সমান ভাগে ভাগ করে নিয়ে নেবে, তখন যে মূলকটার সৃষ্টি হলো বা পরমাণুটার সৃষ্টি হলো তাকে বলবো আমরা ফ্রি রেডিক্যাল। যেমন এই বিক্রিয়ার প্রথম মেকানিজম হচ্ছে স্টেপ 1, জৈব পারক্সাইড যার উপস্থিতি এই ঘটনা ঘটল, সেই জৈব পারক্সাইড ফ্রি রেডিক্যালে বিভক্ত হয়ে গেল। এখানে অক্সিজেন পরমাণুর মধ্যে যে বন্ধনের শেয়ারকৃত দুটি ইলেকট্রন আছে, সেটা এই অক্সিজেন পরমাণু কর্তৃক ভেঙে গেল বা নিয়ে গেল সে। আর এখানে যে ইলেকট্রনটা ছিল সেটা এই অক্সিজেন পরমাণু যদি নিয়ে যায়, তাহলে এই যে সুষম ভাঙন ঘটলো, এখানে একটা ভাঙন ঘটলো বন্ধনের ফলে, যার যে ইলেকট্রন নিয়ে এই যে বন্ধনটা ভাঙলো, যে সৃষ্টি হলো, তাকে বলবো আমরা ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে জৈব পারক্সাইডের ফ্রি রেডিক্যাল। জৈব পারক্সাইড অণুটা এইভাবে বিভক্ত হলো। এই জৈব পারক্সাইড অণুটি এখন আক্রমণকারী বিকারকের কাছে গিয়ে কি ঘটনা ঘটলো? এখানেও ফ্রি রেডিক্যালের সৃষ্টি হলো। অর্থাৎ এখানে এই বন্ধনে এই হাইড্রোজেন এবং ব্রোমাইড, এখানে বন্ধনে যে দুটি ইলেকট্রন আছে, ধরলাম এখানে দুটি ইলেকট্রন আছে, দেখা যাচ্ছে দুটি ইলেকট্রন আছে, সেই দুটি ইলেকট্রনও কি হবে? সমানভাবে ভেঙে যাবে, ফলে ব্রোমিন ফ্রি রেডিক্যালের সৃষ্টি হবে। আর এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটি এই জৈব পারক্সাইড থেকে যে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হলো তার সাথে যুক্ত হয়ে বন্ধন তৈরি করে ফেললো। অর্থাৎ এই অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল আর এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল আবার বন্ধনে আবদ্ধ হলো, হয়ে এই যে এখানে দুটি ফ্রি রেডিক্যাল যুক্ত হয়ে একটা বন্ধন হলো, OH মানে অ্যালকোহলে পরিণত। আচ্ছা, এই হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 1 হচ্ছে কি অ্যান্টি মার্কভ-নিকোভ রুলের বা খারাসের পারক্সাইড ফলাফল অনুযায়ী
অ্যালকোক্সি ফ্রি রেডিকেলের সৃষ্টি হওয়া এবং তৎপরবর্তীতে অ্যালকোক্সি ফ্রি রেডিকেলটি অ্যালকোহলে পরিণত হবে এবং ব্রোমিন ফ্রি রেডিকেলের সৃষ্টি হবে। কেন এই অ্যালকোক্সি ফ্রি রেডিকেল আর হাইড্রোজেন ফ্রি রেডিকেল যুক্ত হলো? কারণ এটা হচ্ছে ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য, কারণ তারা পূর্বে ভালো ছিল, এখন ভালো অবস্থায় নেই, তারা আবার স্থিতিশীল হতে চায়, আবার জোরবদ্ধ হতে চায়। এই কারণে ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য হচ্ছে ফ্রি রেডিকেল ক্ষণস্থায়ী এবং উৎপন্ন হওয়া মাত্রই আরো একটি ফ্রি রেডিকেলের সাথে সে পুনরায় জোরবদ্ধ হতে চায়, পুনরায় বন্ধনে আবদ্ধ হতে চায়। এই নিয়ম অনুযায়ী ফ্রি রেডিকেল আবার অ্যালকোহলে পরিণত হলো, আবার অন্য একটা ফ্রি রেডিকেলের সৃষ্টি হলো। এখন চলে যাচ্ছি আমরা স্টেপ 2 তে। এখন দুটো ঘটনা ঘটতে পারে, যেহেতু অ্যালকিনটা হচ্ছে অপ্রতিসম। যদি অ্যালকিনটা প্রতিসম হতো তাহলে এখানে একটি ঘটনা ঘটতো, একটা ফ্রি রেডিকেলের সৃষ্টি হতো। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো সবাই? নাকি তুমি ঘুমিয়ে গেছো? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো দুটি ঘটনা ঘটবে, যেহেতু অ্যালকিনটা হচ্ছে অপ্রতিসম। এই ব্রোমিন ফ্রি রেডিকেল ধরলাম নিকটবর্তী এই কার্বন পরমাণুতে যুক্ত যদি হয়, তাহলে এই কার্বন পরমাণুতে একটা ফ্রি রেডিকেলের সৃষ্টি হবে। কেন? আবার ফ্রি রেডিকেল মেকানিজম। এই কার্বনের দুটো ইলেকট্রন আছে, তারাও যদি ভেঙে যায়, অর্থাৎ পাই বন্ধনের, যেহেতু দুর্বল বন্ধন হচ্ছে পাই বন্ধন, পাই বন্ধনের দুটো ইলেকট্রন যদি ভেঙে যায়, তাহলে অ্যালকোহল যে নীতিতে গঠিত হলো সেই নীতি অনুযায়ী উৎপন্ন ব্রোমিন ফ্রি রেডিকেলটি খুঁজে পেল এই কার্বন পরমাণুকে, যেখানে একটি রেডিকেল দ্বারা সে বিভক্ত হয়েছে ফ্রি রেডিকেল দ্বারা, তার সাথে যদি যুক্ত হয় সে বন্ধন তৈরি করে ফেলে, তাহলে এই কার্বন পরমাণুতে একটা ফ্রি রেডিকেলের সৃষ্টি হয়। অথবা ব্রোমিন ফ্রি রেডিকেলটি যদি এই কার্বন পরমাণুতে যুক্ত হতে চায়, তাহলে কি ঘটনা ঘটবে? এই ব্রোমিন ফ্রি রেডিকেলটি এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে উৎপন্ন ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হয়ে এখানে বন্ধন তৈরি করলো, তখন এই কার্বন পরমাণুতে ফ্রি রেডিকেলের সৃষ্টি হয়। অর্থাৎ প্রতিসম অ্যালকিন হলে এই ঘটনা একটা ঘটতো, একটাই ফ্রি রেডিকেল উৎপন্ন হইতো, কিন্তু যেহেতু অ্যালকিনটি অপ্রতিসম, সুতরাং এই ক্ষেত্রে এই দুই ধরনের ঘটনার সৃষ্টি হইতে পারে, একটি 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, একটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। কেন এটা 2 ডিগ্রি? যেটা গত ক্লাসে বলেছিলাম কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম, ফ্রি রেডিকেলের তদ্রূপ স্থায়িত্বের ক্রম 301 321। কেন? কারণ এই যে ফ্রি রেডিকেলটি সৃষ্টি হলো, তার দুটি হাতে, এই যে একটি হাত, এই যে একটি হাত, দুটি হাত খালি, বা এই দুটি হাতে আর গ্রুপ যুক্ত হয়েছে এরকম, বা হাইড্রোকার্বন যুক্ত হয়েছে। ধরে নিলে এই ফ্রি রেডিকেল একটা হাইড্রোজেন পরমাণু আছে, দুটি হাত খালি, সেটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আবার এই ফ্রি রেডিকেলটি যদি ধরি, তাহলে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, এক হাত খালি, বা এই হাতে একটা আর হাইড্রোকার্বন গুলো যুক্ত হচ্ছে, সুতরাং এটা হচ্ছে এই কারণে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। এবং যেহেতু 2 ডিগ্রি ফ্রি রেডিকেল বেশি স্থায়ী, এই ক্ষেত্রে স্টেপ 3 আমরা দেখাচ্ছি যে স্টেপ 3 তে এই ঘটনাটুকু বেশি ঘটবে। বিকজ কেন? বিকজ 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, কিসের? ফ্রি রেডিকেলের নিয়ম অনুযায়ী। এই নিয়ম অনুযায়ী আমরা অধিক স্থায়ী ফ্রি রেডিকেল বিক্রিয়ার শেষ পর্যায়ে দেখাচ্ছি, এই ফ্রি রেডিকেলটি যখন ব্রোমিন পরমাণু এই কার্বনের সাথে যুক্ত হয়, তাহলে উৎপন্ন 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্বের কারণে অ্যালকোহল যে ক্ষেত্রে উৎপন্ন হয়েছিল, সেই অ্যালকোহল পরমাণুটি এই ক্ষেত্রে এই বন্ধনটিকে, আবারও বলছি লাস্ট ফ্রি রেডিকেল মেকানিজম, এখানে যদি আমরা ধরি যে অক্সিজেন এবং হাইড্রোজেনের ভিতরে বন্ধন আছে, এবং এই অক্সিজেন আর হাইড্রোজেনের ভিতরে যে বন্ধন আছে, বন্ধনে কি আছে? দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন ভেঙে গেল। ফ্রি রেডিকেল মেকানিজম শুরু থেকেই বলছিলাম। তখন এই হাইড্রোজেন ফ্রি রেডিকেলটি এই কার্বনের ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হয়ে বন্ধন তৈরি করবে, ফলে বিক্রিয়া শেষে আবারও
ভেরি ইম্পর্টেন্ট, অ্যালকোক্সি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে, যেটা পুনরায় বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই হচ্ছে অ্যান্টি মার্কভ-নিকভ রুলের মেকানিজম। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই সময় হলে এক্ষুনি একটু বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তুমি ভিডিওটিকে পজ করো। আমরা অ্যালকিনের দ্বারাও অজন সংযোজন এই বিক্রিয়াটিকে দিয়ে এই অ্যালকিন সম্পর্কিত ক্লাসটি, যেটা একাদশ বিজ্ঞান, দ্বাদশ বিজ্ঞান এবং অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অবশ্যই তাদের পঠিত, তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি টপিকস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আবারও ফিরে আসছি। আচ্ছা, আবারও ফিরে আসলাম মাঝখানে একটু বিরতির পর। আমরা এখন এই ক্লাসটিকে অ্যালকিনের অজন সংযোজন, যা বলছিলাম একাদশ বিজ্ঞান, দ্বাদশ বিজ্ঞান এবং অনার্স প্রথম বর্ষ মেজর এবং নন মেজর, নন মেজর কথাটা ভুলে গিয়েছিলাম। সুতরাং এই 4টি ক্লাসের জন্য উপযুক্ত, 4টি শ্রেণীর জন্য। আমরা এখন পড়ব অ্যালকিনে অজন সংযোজন, অর্থাৎ বিগত 2টি ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা দেখছি যে অ্যালকিনের পাই বন্ধন ভেঙে যায়, যে বিক্রিয়া সংঘটিত হয় সেটা সংযোজন বিক্রিয়া। কিন্তু মনে রাখতে হবে, অ্যালকিনে যখন অজন যুক্ত হয় O3, তখন সিগমা বন্ধন এবং পাই বন্ধন দুটোই ভেঙে যাবে এবং একটা যুত যৌগ উৎপন্ন হবে, যেটাকে বলবো আমরা অজনাইট নামক যুত যৌগ, এবং তারপরে এটি কার্বোনাইল যৌগে পরিণত হবে, অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোন যৌগে পরিণত হবে। আমরা চলে যাই ক্লাসে, তুমি পারলে জুম করো। অ্যালকিন, যেমন আমি ধরলাম ইথিন একটা প্রতিসম অ্যালকিন, সেখানে যদি অজন অনুযুক্ত করতে চাই কার্বন টেট্রাক্লোরাইড দ্রবকের উপস্থিতিতে, তাহলে এই অ্যালকিনের এই যে পাই বন্ধনটুকু ছিল আগে বলছিলাম, এখন সিগমা বন্ধন পাই বন্ধন দুটো বন্ধনই ভেঙে যাবে। মাইন্ড কখন? যখনই অ্যালকিন একে যুক্ত হবে, অজন যুক্ত হবে। আচ্ছা, এখানে অজনের কথা আসতে মনে হলো যে আমাদের সম্ভবত পরিবেশ রসায়নে কোথাও গ্যাসের চ্যাপ্টারগুলোতে অজন সংযোজনের একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম আছে, কিভাবে অজন বিক্রিয়া করে, কিভাবে অজন স্তর কিভাবে নষ্ট হয়। তো আমার ক্লাসটা বোধহয় এর আগে ছিল ফ্রি রেডিক্যাল মেকানিজম, সেই মেকানিজমটুকু পড়তে হবে যে অজন কিভাবে অজন স্তরের ক্ষতি হয় বা কিভাবে এই বিক্রিয়াটুকু ঘটে রাসায়নিক। যাই হোক, যেটা আমি খেয়াল করতে যাচ্ছি যে এই যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন ছিল অ্যালকিনে, যখন অজন যুক্ত হবে তখন এই সিগমা বন্ধন এবং পাই বন্ধন দুটোই ভেঙে যাবে। তো একটা পাই বন্ধন ভাঙার কারণে, এর আগে আমি এইভাবে দেখাচ্ছিলাম যে এইভাবে হাতগুলো, যেহেতু দুটো বন্ধনই ভেঙে গেল, আমি এক হাতে অজন হচ্ছে 3টা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, আর এক হাতে আরেকটা অক্সিজেন পরমাণু যুক্ত করলাম, এবং যেহেতু অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এই অক্সিজেনের এই এক হাত এদিকে এক হাত হলো, এই অক্সিজেনের তদ্রুপ একইভাবে দ্বিযোজী বা 2 হাত প্রাপ্ত হলো। আর আরেকটা অক্সিজেন পরমাণু আমরা এইভাবে লিখলেই ভালো, একটা ঘরের মতো সৃষ্টি হবে। খুব বেশি ব্যাখ্যায় যাব না, জাস্ট সিম্পলি অজন যুক্ত হবে একটা ঘর, এবং জিঙ্কের গুঁড়া উপস্থিতিতে এর ভিতরে যদি আর্দ্র বিশ্লেষণ ঘটে, জিঙ্কের উপস্থিতিতে যদি আর্দ্র বিশ্লেষণ ঘটে, হিট থাকতে পারে, তাহলে কি উৎপন্ন হবে? আমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে এই বিক্রিয়াটা যাতে শুদ্ধ হয়, কারণ আমরা জানি যে এর পরে কি উৎপন্ন হবে, কার্বনাইল যৌগ উৎপন্ন হবে, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হবে। হতে পারে সবগুলো অ্যালডিহাইড, হতে পারে সবগুলোই কিটোন, হতে পারে একটা অ্যালডিহাইড কিংবা একটা কিটোন। মোট কথা হচ্ছে কার্বনাইল যৌগ উৎপন্ন হবে। তো এই যে ঘরটুকু এর আগে উৎপন্ন হয়েছিল অজনাইড নামক যৌগ যৌগ, যদি আমি এইভাবে লাল কালিতে দেখাই, এই একটা অংশ আর এটাকে বিভক্ত আরেকটা অংশ দেখা,
তাহলে জিঙ্ক আর এই অক্সিজেন মিলে উৎপন্ন হলো জিঙ্ক অক্সাইড। আর এই যে দুটো অংশ দেখালাম, এই দুটো অংশ বিভক্ত হয়ে যাবে কার্বনাল। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এই হচ্ছে মিথানল আর এই হচ্ছে এই ক্ষেত্রে আর একটি মিথানল। সিগমা বন্ধন পাই বন্ধন দুটো বন্ধন ভেঙে যাবে, এইভাবে অক্সিজেন পরমাণু যুক্ত হবে, অক্সিজেনের যোজনী পূর্ণ করতে হবে। আরো একটা অক্সিজেন কার্বনের সাথে যুক্ত হলো, কার্বন হলো 4 হাত হলো, খেয়াল করো এই হচ্ছে যুক্ত যৌগ। এইটুকু করতে পারলে বাকি পড়াশোনাটা তুমি এইভাবে মনে রাখতে হবে যে এই অংশটা দুটো ভাগে বিভক্ত হবে, অর্থাৎ জিঙ্ক আর অক্সিজেন উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড সাইড প্রোডাক্ট, এই হচ্ছে মেইন প্রোডাক্ট। মিথানল উৎপন্ন হবে ইথিন থেকে মিথানল। আচ্ছা, এখন অ্যালকিনটা আমি চেঞ্জ করি, একটার ভিতরে আমি সবগুলো বোঝাতে চাচ্ছি। এই অ্যালকিনটা আমি জুম করে দেখাতে পারো, এখানে CH3CH আর একটা অ্যালকিন দিলাম, তাহলে কি হবে যে সিগমা বন্ধন পাই বন্ধন দুটো বন্ধনই ভেঙে যাবে। আচ্ছা, এটাকে ডিলিট করে বুঝাই। যথারীতি লেখা হলো CH3CH স্পেস দিয়ে CH2, সিগমা বন্ধন পাই বন্ধন ভেঙে গেছে, আর এই অক্সিজেন পরমাণু এবং এই হাতে অক্সিজেন পরমাণু, এই হাতে অক্সিজেন পরমাণু, এই হচ্ছে মূল ব্যাপার। এটা হবেই। এবং জিঙ্কের উপস্থিতিতে, পানির উপস্থিতিতে হিটের কারণে আর্দ্র বিশ্লেষিত হয়ে যায়। আগের নিয়ম যদি ফলো করি তাহলে জিঙ্ক আর অক্সিজেন মিলে উৎপন্ন হলো জিঙ্ক অক্সাইড, এটা একটা অংশ, এটা আর একটা অংশ। এই অংশের নাম মিথানল প্লাস এই অংশের নাম যা আছে তাই লিখে ফেললাম CH3CHO, ইথানল। ইথানল, মিথানল, ইথানলডিহাইড বা ইথানল, মিথানলডিহাইড বা মিথানল, বা এটা আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। সো অ্যালকিনের ভিতরে যদি অ্যালকিন প্রতিসম হোক অপ্রতিসম যাই হোক, তার ভিতরে যখন অনন যুক্ত হবে, সিগমা বন্ধন পাই বন্ধন দুটি বন্ধনই ভেঙে যাবে, এরকম একটা যুদ্ধ যোগ উৎপন্ন হবে একটা ঘরের ন্যায়। জিঙ্ক এবং পানির উপস্থিতিতে এই ঘরটা ভেঙে যাবে, জিঙ্ক অক্সাইড। একটা টেকনিক, খুব কেন ঘটছে খুব বেশি ভিতরে যাচ্ছি না, যতটুকু বুঝতে চলবে। আচ্ছা, এখন এই অ্যালকিনটি ছিল বিউটোয়ানে। এখন এখানে যদি আমি উদ্দীপকে অনুযায়ী এখানে আর দিয়ে দিই, এখানে কি থাকলো, উৎপন্ন হইল আর। এই তো এখানে আমি বললাম হোয়াট ইজ এ, হোয়াট ইজ বি বা হোয়াট ইজ সি, এইভাবে আমি একটা কি করতে পারি, একটা উদ্দীপকের সৃষ্টি করতে পারি। দেখতে হবে আমার বিক্রিয়কগুলো কি। ওকে, আরো দুটো উদাহরণ দিচ্ছি। এখন বিউটোয়ানে 1 2 3 4 CH3 CH2, এখানে CH2, এখানে CH, এদিক থেকে এটা শুরু, বিউটিন 1 বা বিউট 1A। প্রথম উদাহরণটি ছিল, এটা সম্ভবত 3 নম্বর বিক্রিয়া, প্রথমটা ছিল ইথিন, পরেরটা ছিল প্রোপিন, এটা বিউট 1। সুতরাং অ্যালকিনের সাথে অন্য সংযোজন মানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানেই ঘটনাটুকু ঘটবে, দুটো বন্ধন ভেঙে যাবে। সো CH3 CH2 CH সিঙ্গেল বন্ড, CH2 দুটো হাত,
কার্বনের দুটো হাত, আগের মতো ভর সৃষ্টি হলো, অক্সিজেন 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 সবকিছু হয়ে গেল। প্রথম কাজ, জিঙ্ক আর অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড, আর এই হাতে একটা টুকরা, এই হাতে একটা টুকরা, তাহলে উৎপন্ন হবে কার্বনাইল যৌগ। এখনকার কার্বনাইল যৌগের নাম, এটা অ্যালডিহাইড মানে মিথানল, এটা হচ্ছে CH3, যা আছে তাই নিয়ে একটা যৌগ CH2CHO, এটা হচ্ছে প্রোপানল, দুইজন অ্যালডিহাইড। এই তিনটি বিক্রিয়াতেই, তিনটি বিক্রিয়ার ক্ষেত্রেই আমি 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 বোঝাতে চাচ্ছি বা দেখাতে পারলাম যে উপরের প্রথম যে দুটি বিক্রিয়া এর আগে আমি লিখেছিলাম, মানে এখনকার যে বিক্রিয়া 3 নম্বর বিক্রিয়া, তিনটি বিক্রিয়ার ক্ষেত্রেই আলটিমেট প্রোডাকশন ছিল অ্যালডিহাইড। এখানে আরেকটা প্রশ্নের উত্তর যে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়। মনে রাখি, যদি আমি জাহাজে যে অ্যালকিন এবং ওজন সংযোজনের বিক্রিয়ায় যদি কার্বনাইল যৌগ উৎপন্ন হয়, অ্যালডিহাইড বা কিন উৎপন্ন হয়, যদি অ্যালডিহাইড উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন অ্যালডিহাইড থেকে আমি মাতৃযৌগ অ্যালকিনের কোথায় দ্বিবন্ধনটুকু আছে সেটা আমি বুঝতে পারবো কিভাবে। এখানে উৎপন্ন অ্যালডিহাইড, এটা হচ্ছে প্রোপানল, এখানে হচ্ছে 3টা কার্বন, এখানে উৎপন্ন হচ্ছে মিথানল, একটি কার্বন। এই যে 1 2 3 4টি কার্বন যুক্ত অ্যালডিহাইড উৎপন্ন হলো, কারণ মাতৃযৌগ ছিল অবশ্যই 4 কার্বন বিশিষ্ট, এবং তার নাম হচ্ছে বিউটিন। আর বিউটিনের কোথায় কত নম্বর কার্বনের দ্বিবন্ধন সেটা যদি নির্ণয় করতে চাই, যে উৎপন্ন অ্যালডিহাইডগুলোর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম কার্বনযুক্ত, কার্বন সংখ্যাযুক্ত অ্যালডিহাইড কোনটি, এইটি, একটা কার্বন মিথানল। এই কারণে মাতৃযৌগ বিউটিনটি হবে প্রথম কার্বনের দ্বিবন্ধন যুক্ত, অর্থাৎ বিউট 1। কার্বনাইল যৌগ উৎপন্ন হওয়ার ফলে যে কার্বনাইল যৌগটি হবে কম সংখ্যক কার্বন বৈশিষ্ট্য, মাতৃযৌগ অ্যালকিনের দ্বিবন্ধনটি সেই সংখ্যার কার্বনে বসবে। যেহেতু মিথানল 1 নম্বর, একটাই কার্বন, তাই বিউটিনের প্রথম কার্বনটায় 1 2 3 4 দ্বিবন্ধনযুক্ত। চলে আসছে শেষের দিকে প্রায়। এখন বিউট 1 ইন না ধরে আর সি এইচ সি এইচ আর, অর্থাৎ এখানে যদি মিথাইল গ্রুপ বসাই তাহলে এটা হবে বিউট 2। তাহলে ঘটনাটুকু কি ঘটবে, এখানে আর সি এইচ, সিগমা বন্ধন পাই বন্ধন সব শেষ হয়ে যাবে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে। আর সি এইচ গ্যাপ সি এইচ আর, অক্সিজেন অক্সিজেন, ঘর সৃষ্টি করা হলো একই কন্ডিশনে। এই অক্সিজেন আর জিঙ্ক পরমাণু মিলে উৎপন্ন হলো জিঙ্ক অক্সাইড। আর যা বলছিলাম, যদি ধরে নেই এই ঘরের ভিত্তি এতটুকু, তাহলে অর্ধেক, এই অংশটুকু যা আছে তা নিয়ে আলাদা হবে, এই অংশ যা আছে তা নিয়ে আলাদা হবে, তাহলে উৎপন্ন হলো অ্যালডিহাইড। এখানে উৎপন্ন হলো, আচ্ছা এখানে কি কোথাও ভুল করছে কিনা আমি দেখি, বিউট 2 আর সি এইচ, দুইজন অ্যালডিহাইড, কার্বনাইল যৌগ উৎপন্ন হলো। এটা ছিল বিউট 2। টুইনটা যদি আরো ভালো করে বোঝাতে চাই, যে এখানে ছিল CH3, তাহলে CH3 CH3 CH3
দুইজনই ইথানল। 4টা কার্বন, তাই বিউটিন যৌগটির নাম। এবং যেহেতু এখানে ড্র মানে দুটি অ্যালডিহাইড কার্বনের সংখ্যা হচ্ছে 2, সুতরাং বিউটিন 2 অর্থাৎ 2 নম্বর কার্বনে, মাতৃযৌগের 2 নম্বর কার্বনে তার অবস্থান হবে, দ্বিবন্ধনের অবস্থান। আচ্ছা, সর্বশেষ বিক্রিয়া। আমরা এখন পর্যন্ত কোনো কার্বনাইল যৌগ উৎপন্ন হলো কিনা সেটা দেখলাম। ঠিক আছে, একটু বইয়ের সাহায্যে। ওকে, ফাইন। CH3 CH C CH3 CH3 2-methyl butene। এই যৌগটির সাথে, এটা একটা অ্যালকিন, এই যৌগটির সাথে আমি আগের মতো কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে অজন সংযোজন করতে যাচ্ছি। তাহলে কি ঘটনা ঘটবে? CH3 CH গ্যাপ C CH3 CH3 আগের মতো ঘর সৃষ্টি করা হলো। এই যে অজরাইট নামক যৌগ যৌগটি উৎপন্ন হলো, এবং সেই যৌগটিতে আমি জিঙ্কের গুঁড়া যদি দেই পানির দ্বারা আদ্য বিশ্লেষণ করলে হিটের উপস্থিতিতে, তাহলে যথারীতি যা বলছিলাম যে এই জিঙ্ক আর এই অক্সিজেন মিলে প্রথমে মাইনর প্রোডাক্ট জিঙ্ক অক্সাইড লিখে ফেলবো আমরা। তারপর বলছিলাম যে এটা যা আছে তাই নিয়ে পৃথক হবে, এবং এই অংশটা এইভাবে পৃথক হবে। তাহলে যদি এটাকে ধরি, উৎপন্ন হলো CH3CHO ইথানল। আর লুক এট, এইখানে যদি ঘটনাটা ঘটে তাহলে উৎপন্ন হবে CH3 তবে এখানে একটা অক্সিজেন পরমাণু আছে, সেটা যদি যুক্ত হয় আমরা খুব সুন্দরভাবে এখানেও যুক্ত করে দেখাতে পারি, সেটা সমস্যা না। K2 কি উৎপন্ন হলো? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে উৎপন্ন কার্বনের যৌগের ভিতরে একটি হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে K2, ডাইমিথাইল কিটোন। এটার নাম হচ্ছে ডাইমিথাইল কিটোন। এটা স্ট্রাকচারটা এইভাবে দেখাইতে পারি। কার্বনাইল যৌগ, যেহেতু শুরু থেকেই বলছিলাম কার্বনাইল যৌগ কি, তাহলে কার্বনাইল যৌগটুকু আমরা দেখে ফেলি। এটাকে আমি এখানে দেখাতে যাচ্ছি, কার্বন CH3 এই যে কার্বনাইল যৌগ, এই হচ্ছে কার্বনাইল যৌগ। কি কার্বনাইল যৌগ? এই যে ডাইমিথাইল কিটোন, বা এটার নাম হচ্ছে প্রোপানন 2 বা প্রোপ 2 যেন আমি ডাকি, আমি নামকরণের আধুনিক নিয়ম আছে, ইন্টারন্যাশনাল পদ্ধতি আছে, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। সো কার্বনাইল যৌগটুকু কি? এই যে কার্বনের দ্বিযুজি কার্বনাইল যৌগ CA, এই কার্বনাইল যৌগ হচ্ছে দ্বিযুজি যদি এক হাতে অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকে, আর অন্য হাতে হাইড্রোজেন পরমাণু কিংবা কোনো আর গ্রুপ কিংবা কোনো অ্যারোমেটিক গ্রুপ, HC কোনো হাইড্রোকার্বন গ্রুপ, তাহলে তাকে বলবো আমরা অ্যালডিহাইড। কার্বনাইল যৌগ চেনার উপায় কি? এই হচ্ছে অ্যালডিহাইড, এই হচ্ছে কিটোন, আর এই হচ্ছে কার্বনাইল যৌগের কার্যকরী যৌগ। অর্থাৎ কার্বন পরমাণু অক্সিজেন পরমাণুর সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত, এবং এই কার্বন পরমাণুতে দুটি হাত যুক্ত
হতে পারে। এক হাত যদি বাধ্যতামূলক হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে উৎপন্ন যৌগটি হবে অ্যালডিহাইড। যেমন এই অ্যালডিহাইড, এই যে CHO, এই হচ্ছে CH গাঢ়নিক সংকেত, আর এক হাতে একটা আর। কিন্তু যদি এই হাতে একটা আর গ্রুপ থাকে তাহলে উৎপন্ন যৌগটুকু হয়ে যাবে কিটো। আর যদি একদম সহজভাবে বোঝাতে চাই, কার্বনাইল যৌগ দ্বিযুজি, এক হাতে হাইড্রোজেন পরমাণু, এক হাতে আর গ্রুপ, তাহলে সেটা হবে অ্যালডিহাইড। কিন্তু দুই হাতেই যদি দুটি আর গ্রুপ থাকে তাহলে তার নাম হয়ে যাবে কিটো। ক্লাস নিলাম তোমাদের নিশ্চয়ই। আগের দুটো ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করে এই ক্লাসটুকু শেষ করলাম অ্যালকিনের উপরে। আমরা শুরু থেকেই পড়ছিলাম যে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া কিভাবে হয়, তার জন্য প্রতিসম অ্যালকিন কি, অপ্রতিসম অ্যালকিন কি, প্রতিসম বিকারক কি, অপ্রতিসম বিকারক কি, কিভাবে যুক্ত হয়, যুক্ত হওয়ার মেকানিজম, মার্কভ রুলের মেকানিজম, অ্যান্টি মার্কভ রুল এবং তার মেকানিজম। এবং আজকে শেষ করলাম আমরা কি, যে অ্যালকিনের ভিতরে অজন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়, কার্বনাইল যৌগ উৎপন্ন হয়। তো অ্যালকিনে আরও কিছু বিক্রিয়া আছে, অ্যালকিন উৎপাদনেরও কিছু বিক্রিয়া আছে। আস্তে আস্তে আমরা চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছানোর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা যেন খুব দ্রুত এই মহামারী থেকে মুক্তি পাই। নিশ্চয়ই তিনি পরম দয়ালু, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।